তো স্টুডেন্টস বেসিক্যালি একটা অফ টপিক নিয়ে হাজির হয়েছি। অন্যরকম একটা ভিডিও সম্পূর্ণ একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার উপরে কিছু থট প্রসেস আছে। আমার কিছু থট প্রসেস আছে, একটুখানি রিসার্চও করেছি। তো সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব, সেটা নিয়ে একটু কথাবার্তা হবে। তো অবশ্যই আমি চাইবো শেষ অবধি ভিডিওটা দেখো বন্ধু, কাজে লাগবে, অ্যাটলিস্ট জীবনে কাজে লাগবে। তো এই জন্য একজন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছি তোমার সামনে। ভদ্রলোক নাম হচ্ছে অভিষেক সোয়ানকার। অভিষেক সোয়ানকার। তো কে ছিল অভিষেক সোয়ানকার সেই জিনিসটা প্রথমে একটুখানি বলে নেব, তারপরে একটা ভিডিও তোমাকে আমি তোমাকে দেখাবো। তো অভিষেক সোয়ানকার বেসিক্যালি বাড়ি যদি বলো তাহলে ঝাড়খণ্ডে বাড়ি ছিল। ঝাড়খণ্ডে বাড়ি বেসিক্যালি, এবং এখন বলতে পারো ঝাড়খণ্ডের হচ্ছে ধানবাদে বাড়ি বেসিক্যালি, ঠিক আছে না, ধানবাদে বাড়ি। বাকি কে ছিল সেটা যদি বলি, একজন রিনাউন্ড সায়েন্টিস্ট ছিল, কাজ করছিল, রিসার্চ করছিল, আর তার এজ ছিল 39। সেটা অনেকটাই কম একজন সায়েন্টিস্টের জন্য। আশা করছি তুমি জানো, বা কারো কারো মনে হতে পারে যে না অনেকটাই বেশি এজ। তো বেসিক্যালি যতটা কাজ করেছে, যত দিন ধরে কাজ করেছে, হ্যাঁ, যত পরিমাণ কাজ করেছে সেটা অনুযায়ী অনেকটাই কম এজ, ঠিক আছে। তো সেটা দেখাবো। আইসার নিজেই তাকে ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট বলছে খুবই। তো বেসিক্যালি সে বাড়ি ছিল তার তোমার বললাম ঝাড়খণ্ডে, কিন্তু সে কাজ করছিল হচ্ছে তোমার মোহালি, আইএসআর মোহালি। তো আমাদের কলকাতাতেও হচ্ছে আইএসআর আছে কিন্তু, আশা করছি জানো। তো আইএসআরের ফুল ফর্ম হলো কি জানো তো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এখানে মূলত আইএসআর মূলত ফেমাস কী জন্য জানো, সেটা হলো পিএইচডির জন্য, মানে রিসার্চের জন্য বেসিক্যালি, পিএইচডির জন্যে এবং তার পরবর্তী রিসার্চের জন্যেও হচ্ছে আইএসআর খুব ফেমাস। এখানে ব্যাচেলার্স ডিগ্রিও হয়, সেটার অ্যাডমিশন টেস্টটা নিয়ে এখন আর কিছু বলছি না, সেটা অ্যাকচুয়ালি হয়, তাদের একটা সেপারেট অ্যাডমিশন টেস্ট হয়, ঠিক আছে। তোমরা সরাসরি সেখানে ঢুকতে পারো, 5 বছরের প্রোগ্রাম থাকে, মানে ক্লাস 12-এর পরে যদি ঢোকো তাহলে একেবারে ফুল মানে করে বেরোবে, পিএইচডি করে বেরোবে পুরো। তো এতটা সুযোগ সুবিধা এই আইএসআরে আছে, মূলত সায়েন্সের সাবজেক্টগুলো নিয়েই হচ্ছে এখানে রিসার্চ হয়, বুঝলে। বাকি অভিষেক সরকারের ব্যাপারে বলি, সে মানে মানে খুব ভালো স্টুডেন্ট ছিল বটে। সে তারপরে ইউএসএ গেছিলো, ইউএসএতে কাজ করেছে। ইউএসএর পরে এই যে দেখো সুইজারল্যান্ডেও গেছিলো লেটেস্ট। এখন সুইজারল্যান্ডেও গিয়ে সেখানে সে রিসার্চ করেছে, সেখানে রিসার্চ পেপার সেখানেও সে পাবলিশ করেছে। তারপরে শেষে এসে দেখা যাচ্ছে কি যে মোহালিতে সে রিসার্চ করছিল একজন মানে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে, ঠিক আছে। এই যে আইএসআর মোহালিতে প্রজেক্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছিল। তো কী বিষয়, ন্যানো পার্টিকেল বিষয় নিয়ে হচ্ছে কাজ করছিল, হ্যাঁ, যতটা জানা যাচ্ছে। আর সেটা কাজে লাগে কোথায় বলো তো, জানো তো, কাজে লাগে হচ্ছে তোমার বেসিক্যালি ওই সোলার প্যানেলগুলো যে আছে, সোলার প্যানেল যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হয়, সেই সোলার প্যানেলের ইম্প্রুভমেন্টের জন্য। তো ডেফিনেটলি সেই কাজে বেশ একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট ছিল সেই কাজে। আর তার হেলথ কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না। সে তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, মানে যতটা দেখলাম আমি ইন্টারভিউতে, যে তার দিদি আছে, তার দিদি হচ্ছে তাকে কিডনি ডোনেট করেছে। ডায়ালিসিসও কন্টিনিউয়াস চলতে থাকে তো মাঝে মাঝে। প্লাস তার বাবা যে আছে, তার বাবারও হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো এটা হলো স্টোরি অভিষেক সোয়ানকারের বেসিক্যালি। এবার একটা ভিডিও তোমাকে আমি দেখাই, যে অভিষেক সোয়ানকারের সাথে শেষ অবধি কী হয়েছে সেটা আমি তোমাকে দেখাই। দেখো এই ভিডিওটা, দেখো এই পোর্শনটা থেকে। আশা করছি শোনা যাচ্ছে। এখানটা বেসিক্যালি মারপিট হচ্ছে, ধাক্কাধাক্কি, এবং এই যে অভিষেক সরকার, এই যে এখানে এই যে দেখো উল্টে পড়লো রাস্তায়। তো এটা হলো বেসিক্যালি একটা ঝামেলা। জাস্ট সিম্পল বিষয় নিয়ে বন্ধু, জাস্ট সিম্পল বিষয় নিয়ে একটা ঝামেলাটা হয়েছে তোমার পার্কিং ইস্যু নিয়ে। ওখানে ভিডিওটা যদি দেখো, ওখানে একটা দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। ভিডিওটা যদি দেখো, সেখানে একটা বাইক আছে। 1 সেকেন্ড, এই যে এই জায়গাটা দেখো, একটা বাইক আছে। এই বাইকটা সে কোথায় রাখবে, একটা মানে কি বলতো, একটা সবার জন্যে মানে থাকে না, গভর্নমেন্ট পার্কিং টাইপের জায়গা বা ফাঁকা জায়গা, বেসিক্যালি কারো জায়গা নয়, সেই জায়গায় সে পার্কিং করছিল। সেখানে যেহেতু সে ভাড়া থাকছিল, ওটা বুঝলে তো, সেটা পাঞ্জাবে, কিন্তু মোহালিটা আমি বলেছি কি, মোহালি হচ্ছে তোমার পাঞ্জাবে,
তো সে পাঞ্জাবে, ঝাড়খণ্ড থেকে হচ্ছে পাঞ্জাবে গিয়ে থাকতো, মানে ফ্যামিলি সমেত। তো পাঞ্জাবে গিয়ে থাকতো, সেখানে স্থানীয়, ডেফিনেটলি বুঝতে পারছো, স্থানীয় লোকেরা বা স্থানীয় ছেলেরা তাকে সেখানে পার্কিং করতে দিত না। আর সেই পার্কিং করা না করা নিয়ে, সেটা নিয়ে ঝামেলা, এই ছোট্ট বাইকটার ইস্যু নিয়ে। ওই যে বললাম একটু কিডনি প্রবলেম ছিল, সেই জন্যে জাস্ট একটা ধাক্কা দিয়েছে, ভিডিওটা দেখলে না, জাস্ট একটা ধাক্কা দিয়েছে, পুশ করেছে, আর মনে হয় পাঞ্চ করেছে, ঠিক আছে, মানে বুকের মাঝখানে হয়তো পাঞ্চ করেছে, তার জন্যে সরাসরি সেখানে স্পট ডেথ। বুঝতে পারছো কতটা, মানে কি বলবো, কতটা সিরিয়াস একটা ইস্যু এটা। এতদিন ধরে পড়াশোনা করার পর, এত খাটনি করার পর, 29 বছর বয়সে সে এত বড় একজন সায়েন্টিস্ট, জাস্ট অনলি বিকজ অফ দিস পার্কিং ইস্যু, অনলি বিকজ অফ দ্য রোড রেজ, ঠিক আছে, একটু ছোট্টখাট্ট একটু গন্ডগোলের জন্য প্রাণটা হারাতে হলো। বুঝলে কতটা সিরিয়াস ইস্যু। তো ডেফিনেটলি অনেকটা খারাপ একটা ঘটনা ঘটেছে, আর সেই জন্যেই ভিডিওটা আমি তোমার সামনে নিয়ে এসেছি। একটুখানি আমাদের জিনিসগুলো একটু অ্যানালাইজ করতে হবে, কারণ মানুষের পেশেন্স লেভেলটা এখন দিনে দিনে অনেকটাই বেশি কমে যাচ্ছে। কেন কমছে সেটা নিয়েও বলবো, সেটা নিয়েও কথাবার্তা হবে একটু একটু। তো এর জন্যে আমি তোমার সামনে একটা ডেটা নিয়ে আসছি। আচ্ছা, তো মনু ভাইয়ের বিষয় বললাম না, যে ছেলেটা হচ্ছে ধাক্কা দিয়েছিল, মানে সেখানকার স্থানীয়, সে মনু ভাই, এখন মনু ভাই বুঝতেই পারছো পুলিশের আন্ডারে, পুলিশ এবার ক্যাপচার করেছে। বাকি বুঝতে পারছো, এবার ট্রায়াল চলবে, কোর্ট চলবে, কোর্টের আসা যাওয়া। এবার মনু ভাই কিন্তু অনেক বড় লোক, বুঝতেই পারছো। এবার যতটা শুনলাম একটা ইন্টারভিউতে, যে তার তিনখানা হচ্ছে গাড়ি আছে টোটাল, ঠিক আছে, থার আছে, XUV 700 আছে, খুব দামি দামি গাড়ি এগুলো, কিন্তু কম সম গাড়ি নয়। সুজুকি সুইফট আছে। তো ডেফিনেটলি টাকাওয়ালা। বাকি ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম তো বুঝতেই পারছো, এবার সেটাকে ডিলে করতে করতে হয়তো 10 বছরে নিয়ে যাবে পুরো কেসটাকে। তো এই হলো হাল বেসিক্যালি। মানে ইনস্ট্যান্ট সে ক্রাইমটা করে ফেললো, সেই ইনস্ট্যান্ট সে ক্রাইম করে ফেলেছে, কিন্তু সেটা জাস্টিস পেতে এবার কতটা দেরি হবে আমরা সবাই অবগত। খুবই বাজে হাল। আর তার সাথে পুলিশের সংযুক্ত আছেই। তো যাই হোক, পুলিশ নিয়েও কথাবার্তা বলবো। তো এই জন্যে তোমাকে একটা ডেটা আমি তোমাকে দেখাই বন্ধু। উদ্দেশ্য কি ভিডিওটা বানানো সেটা তোমাকে এবার বলবো। এবার বেসিক্যালি মানে একটা ডেটা তোমার সামনে আমি দেব, সেটা হচ্ছে যেমন এই যে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, জানো কি, চেনা আছে কি, নীতিন গাডকারি, খুব ফেমাস, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও খুব ফেমাস, সবারই খুব নাকি ফেভারিট মন্ত্রী। কেন? কারণ খুব ভালো রোডস বানায়, ঠিক আছে না। আমাদের যে বড় বড় হাইওয়েগুলো বানাচ্ছে, ঠিক আছে, হাইওয়েগুলো এখন তৈরি হচ্ছে না নতুন নতুন, সবগুলো হচ্ছে এই নীতিন গাডকারি করছে, কারণ তিনি এখন মিনিস্টার বেসিক্যালি। তো ব্যাপারটা হচ্ছে নীতিন গাডকারি বলছিল, ইন্টারনেটেই পেলাম ব্যাপারটা, মানে ডেটাটা, সেটা হচ্ছে 2019 সালে এই যে রোড রেজ, মানে ব্যাপার রোড রেজ মানে বুঝতে পারছো তো, রোড রেজ হলো ওই যে রাস্তাঘাটে যে মারপিট হয়, গাড়ি থামিয়ে ওকে গালাগাল করছে, ওকে গালাগাল করছে, হ্যাঁ মারপিট, হ্যাঁ, তারপরে তো বুঝতেই পারছো বাকিটা। রোড রেজ এবং রাশ ড্রাইভিং মানে বুঝতে পারছো, রাশ ড্রাইভিং মানে হচ্ছে যে ফার্স্ট মানে ড্রাইভ করা, হ্যাঁ, স্পিড লিমিটের বাইরে গিয়ে ড্রাইভ করা, সেটা হচ্ছে তোমার রাশ ড্রাইভিং। তো 2019 সালে কতগুলো রেজিস্টার হয়েছে কেসেস দেখতে পাচ্ছ, এগুলো পুলিশ কেস বেসিক্যালি, এগুলো কেসেস রেজিস্টার হয়েছে, জাস্ট রেজিস্টার হয়েছে 1,55,000। তারপরে 2020 সালে যদি দেখো, 2020 সালের রেজিস্টার হয়েছে, ডেফিনেটলি বেড়ে গেছে আরও অনেকটা বেশি, মোটামুটি 30,000 মতো। 2021 সালে লেটেস্ট ডেটা সেটা বলছে যে 2 লাখ পার করে গেছে, 2,15,000। সো কংগ্রাচুলেশন, ওটা বুঝতে পারছো। এটা হলো 2021 সালের ডেটা, তার মানে 2022 সাল 23 সাল সেই ডেটাটা এখনও অ্যাভেলেবেলই নেই, আমি যেটা দেখলাম। এরপর একটা পিআইবি ডেটা, মানে অফিসিয়াল ডেটা পিআইবি থেকে, সরকারি নিউজ এজেন্সি। তো তার একটা ডেটা নিয়ে এসেছি, সেটা এখানে বলছে যে ডেথ ডিউরিং ড্রাইভিং, ব্যাপারটা বুঝলে তো, অ্যাক্সিডেন্টের জন্য যে ডেথ হয়, সেই ডেথের একটা ডেটা আছে, যে 2018 সালে কতগুলো ডেথ হয়েছে দেখো, 1,57,000। 2019 সালে একটুখানি বেড়েছে, 2020 সালে একটুখানি কমেছে। 2020 সালে কমেছে কেন বুঝতে পারছো তো, করোনার সময় ছিল বলে। করোনার সময় যে একটু ধরো লোকে কম বেরিয়েছে বাড়ি থেকে, সো ড্রাইভিংই কম করেছে, দ্যাট ইজ ওয়াই এতটা একটুখানি কমেছে আর কি বেসিক্যালি। তারপর 2021 সালে আবার বেড়েছে, 2022 সালে আবার বেড়েছে, বাকিটা বুঝতে পারছো, 22, 23, 24 আরও বেড়েছে ডেফিনেটলি। তো এটা হলো পিআইবির ডেটা। তো বন্ধু, ঘটনাগুলো বাড়ছে কেন, সেটা রিজনটা কি, সেটা রিজন যদি বলতে হয় তাহলে তো সেটা তুমি নিজেও জানো যে কেন। এক তো হলো মানুষের নেগলিজেন্স, বুঝতেই পারছো, যে কেউ তোমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে, মাত্র 2,000 টাকা দিতে হচ্ছে, 2,000 টাকা দিলে যে কেউ ড্রাইভিং লাইসেন্স যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিচ্ছে,
দালাল চক্রের মাধ্যমে। এই ঘটনার সাক্ষী আমি নিজেও হয়েছি। আমার এক বন্ধু, সেটাও একটু তোমাকে বলি। আমার এক বন্ধু একদিন কি হয়েছে, যে কলকাতায় যাচ্ছিলাম, দিয়ে বললাম কি যে ট্রেন আছে, আমাকে একটু স্টেশনে রেখে আসিস রাত্রিবেলা। ওই 9টা 10টার দিকে ট্রেন ছিল, 10টার দিকে। এবার বন্ধু কি করেছে, বন্ধু হচ্ছে ওই যে বললাম 2,000 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছে, প্লাস হচ্ছে সঙ্গে সঙ্গে একটা বাইকও কিনে ফেলেছে, একদম চকচকে নতুন। রোডসের যে বাইক যে চালাতে হবে, সেটার যে রুলস রেগুলেশন আছে সে কিছুই জানে না। 10টার সময় সে আমাকে রেখে দিয়েছে, আমি তার সাথেই ছিলাম। কিন্তু যখন সে রিটার্ন করছে, একদম শীতের সময় ছিল, তো যখন সে রিটার্ন করছে, তখন রিটার্ন করতে মানে একেবারে বাড়ির কাছাকাছি যখন চলে এসছে, সেখানে একটা টার্নিং আছে। টার্নিংয়ে ওকে সিগন্যাল দিয়ে নিশ্চয়ই ওকে তোমার করতে হবে, তোমার টার্ন নিতে হবে। সে সিগন্যাল দেয়নি, আর ইমিডিয়েটলি তার সাথে অন্য একটা বাইক এসে ধাক্কা মেরে ওর পা পুরো ফ্র্যাকচার করে দিয়েছে পুরোপুরি। তো বেশি ক্ষতি হয়নি, কিছুদিনের মধ্যেই সে ঠিক হয়ে গেছে। তবে জিনিসটা কেন হয়েছে সেটা নিয়ে আমি কিন্তু তোমাকে বললাম। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর এই যে ঘটনাটা দেখলাম, ভিডিওটাকে যখন আমি দেখলাম, তারপরে মনে হলো যে না, এইবার অ্যাটলিস্ট বলা উচিত। কারণ শুধুমাত্র আমার সাথে এই ঘটনাটা ঘটেনি, এর সাথে আমার নিজেরও অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচেছি, সেটা কেস আলাদা। প্লাস আমার নিজের চোখে দেখা একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট আমি দেখেছি, সেটা জাস্ট বিকজ অফ এই যে রাশ ড্রাইভিং, মানে একটু মানে রেকলেসভাবে ড্রাইভ করা। ঠিক আছে, মাথার মধ্যে রক্ত উঠে গিয়েছিল না কি আমি জানি না, কেন এত মানে রাশ ড্রাইভিং করছিল। দুটো বাইক, একটা বিশাল বড় রাস্তা, মাঝখানে একটা ডিভাইডার, তারা কি করে গিয়ে ধাক্কা মারে পরস্পরকে, বলো দেখি? অনলি বিকজ অফ রাশ ড্রাইভিং। সন্ধ্যার সময় ছিল, আর একেবারে সত্যি সেই দিনটা আমার এখনও মনে আছে, এখন আমার মনে পড়ছে, ভিজুয়ালাইজ হচ্ছে আমি। তো ঘটনাগুলো কেন ঘটছে, এত ছোট্ট একটা ব্যাপার, যেমন পার্কিং ইস্যুটা নিয়েই তুমি দেখলে যে ছোট্ট একটা ব্যাপার, সেটাই কতটা দিনের খাটনি একটা মানুষের, সেটা নিমেষে নষ্ট হয়ে গেল, বলো দেখি। আমরা আমাদের আশেপাশে বলো, বা হয়তো ফ্যামিলিতেও হয়তো অনেকের এই সমস্ত ঘটনা ঘটেছে, যে এই যে রাশ ড্রাইভিং বা এই যে রোড রেজ, কিস্তি মারামারি যে ব্যাপারটা চলে আমাদের প্রচণ্ড হারে। আর কিস্তি নিয়ে তো আর কিছু বলারই নেই। কিস্তি এখন এতটা বেশি নর্মালাইজ হয়ে গেছে। এখন তো কন্ট্রোভার্সিও চলছিল, সময় রায়নার কন্ট্রোভার্সি, আশা করছি জানো। যে সোশ্যাল মিডিয়ার সময় যে এতটা বেশি মানুষ পপুলার হয়ে গেছে, এই অনলি বিকজ অফ যে ও খিস্তিটাকে নর্মালাইজ করছে, গালাগালটাকে নর্মালাইজ করছে। কেউ ওর বাবার নামে গালাগাল করছে, কেউ তার দাদুর নামে, কেউ তার বোনের নামে, কেউ তার মায়ের নামে। তো জিনিসগুলো নর্মালাইজ করে দেওয়া হচ্ছে। ওদের প্ল্যান হলো জাস্ট ফেমাস হওয়া, অনলি বিকজ অফ মানি। ব্যাপারটা বুঝলে তো? অল বিলংস টু দেয়ার। ঠিক আছে, সব কিছু, এভরিথিং। তো বুঝতে পারছো সমাজ কোথায় যাচ্ছে দিনকে দিন। পরবর্তী প্রজন্ম ডেফিনেটলি এই যে সিচুয়েশনগুলো আছে, এগুলো একদম ইমপ্রুভ হবে না, এগুলো আরও ডিক্রিমেন্ট হবে, আরও বাড়বে। এই যে অ্যাক্সিডেন্ট বা এই যে তোমার হচ্ছে কেসেসগুলো দেখছো, এগুলো দিনে দিনে বাড়বে আরও বেশি। যদিও এখন অনেকটাই বেশি স্ট্রিক্ট রুলস করা হয়েছে আগের তুলনায় বলতে পারো ফাইনের পরিমাণটা অনেকটাই বেশি বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো ফাইনটাকেও কেউ আবার তোয়াক্কা করে না। যদিও আমাদের বন্ধুদের মধ্যেও সেই কালচারটা আছে, আমিও তো ছোটোবেলা থেকে সেই জিনিসটাই দেখে আসছি। কেউ যদি মানে কি বলতো, আমাদের মধ্যে, আমাদের ভেতরে মানে ইন্ডিয়ান যে একটা ডিএনএ আছে, ঠিক আছে, সেখানে একটা রুল ব্রেক করার একটা প্রবাবিলিটি আছে আমাদের। রুল ব্রেক করা, যারা রুল ব্রেক করবে তারা মহান, যারা রুল ব্রেক করবে তারা হচ্ছে বিশাল কিছু একটা ব্যাপার তাদের। বন্ধুদের মধ্যে ধরো কারো কাছে হেলমেট আছে, কারো কাছে হেলমেট নেই, বাইক নিয়ে বেরোলো, এবার যে বন্ধুর কাছে হেলমেট নেই, সে এবার মানে বুক চওড়া করে বলছে যে দেখো, পুলিশের সামনে দিয়ে আমি উইদাউট হেলমেটে যাবো, আমার কিচ্ছু হবে না। সে উইদাউট হেলমেটে গেল, তারপরে সে গিয়ে নাকি হিরো, এরকম একটা ব্যাপার। তো রুল ব্রেক করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, এটা আমাদের মানতেই হবে। যারা উপরে উঠে থাকে, যারা ধরো অনেক ফেমাস, তাদেরকে কীভাবে নিচে নামাতে হবে সেটার পিছনে কিন্তু মানুষ লেগে থাকে, সেটা দেখবে তুমি খুব ভালো করে। যারাই খুব ফেমাস হয়ে গেছে, তাদেরকেই কিন্তু নিচে নামানোর জন্যে একেবারে মানুষ লেগে পিটে পড়ে। ডেফিনেটলি এটা তুমি লক্ষ্য করবে। আমি যদি বলি, ওই যে সময় রায়না কন্ট্রোভার্সি হয়েছিল না, সেখানেও সেই একই ঘটনা ঘটেছিল। প্রথমের দিকে কিন্তু ভিডিওগুলো সবাই এনজয় করছিল, ও দারুণ লাগছে, কিস্তি মারছে, বেশ দারুণ লাগছে। যত পৃথিবীর
মানে ইন্ডিয়ার বলতে পারো যে যত ফালতু মার্কা লোকেরা আছে তাদেরকে সেই শোয়ে নিয়ে আসা হচ্ছিল, জাজ বানানো হচ্ছিল, হ্যাঁ, মানুষ এনজয় করছিল সেগুলোকে। জঘন্য মার্কা লোক ওরা, মানে সোশ্যাল মিডিয়া এতটা জঘন্য মানে ইম্প্যাক্ট ফেলেছে বাজে রকম, ওই সমস্ত লোকেদের সেখানে ওদেরকে ভালো বলা হচ্ছিল, ওদের ক্যারেক্টারগুলোকে ভালো দেখানো হচ্ছিল এরকম, মানুষ সেগুলো এনজয় করছিল। কিন্তু দেখা গেল যখন সামিয়া রায়না একেবারে অতিরিক্ত লাগাম ছাড়া যখন ইম্প্রুভমেন্ট তার হয়ে গেল, অনেকটাই বেশি উপরে উঠে গেল, তখন দেখা গেল যে তাকে মানে যে লোকগুলো এনজয় করছিল সেই লোকগুলো এখন ক্রিটিসাইজ করছে, তাই না? জঘন্য হারে কেসও চলছে, বাকি তুমি তো জানোই। তো জিনিসগুলো ঘটে কেন সেটার প্রাইমারি রিজন তুমি যদি বলো তাহলে আমাদের স্ট্রাকচারের অভাব, আমাদের প্রপার, ঠিক আছে? এক তো সিভিক সেন্স আছে, আমি সেটা নিয়ে একদমই বাদ দিলাম, প্রত্যেকটা দেশেই এই ঘটনাগুলো হয় বন্ধু। কিন্তু সরকার, আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট যদি প্রপারলি কাজ করে না, গভর্নমেন্ট যদি প্রপারলি কাজ করে, এগুলো নিমেষে সলভ করে দেওয়া সম্ভব। কেন বলছি সম্ভব? তোমাকে এর জন্য আমি যেটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে, তুমি পারলে যে সমস্ত মানে ডেফিনেটলি তুমি ইউটিউবে ভিডিও দেখো, ভ্লগস দেখো, যে সমস্ত ইউটিউবাররা ফরেন কান্ট্রিজগুলোতে যায়, যেমন হচ্ছে চায়নায় যায়, তুমি দেখবে চায়নার রুলস দেখবে। যে সমস্ত ইউটিউবাররা তোমার হচ্ছে জাপানে যায়, সাউথ কোরিয়ায় যায়, সাউথ কোরিয়া, ঠিক আছে, সাউথ কোরিয়া, সেখানে যায়, সেই ভিডিওগুলোকে একটুখানি দেখবে, তুমি বুঝতে পারবে যে মানুষকে বাধ্য করা হয়েছে, মানুষকে প্রথম কথা হচ্ছে মানুষের পেটে লাথি মেরে মেরে শিক্ষা দেওয়া হয়েছে, মানে শিক্ষা ভরানো হয়েছে, আর তারপর তাদের মধ্যে সিভিক সেন্স অটোমেটিক্যালি, মানে ওই যে স্কুল লেভেল থেকেই তাদেরকে জেনারেট করা হয়েছে তাদের সিভিক সেন্সটা। তা আমাদের স্কুলে কি এগুলো কি শেখানো হয়? তুমি আমাকে বলো। ডেফিনেটলি শেখানো হয় না। আমরা স্কুলে গিয়ে তো এটাই শিখছি, যারা এই যে রুল ব্রেক করবে, রুল ব্রেক টেন্ডেন্সি, ঠিক আছে, যারা হেডমাস্টার যে আছে ধরো কোনো স্কুলের, হ্যাঁ, যারা হেডমাস্টারকে গালি দেবে, ঠিক আছে, তারা বেশি, মানে বুঝতে পারছো? তো এই হলো ব্যাপার, যে রুল ব্রেকিং যে প্রবাবিলিটিটা আমাদের মধ্যে বেশি আছে, অনলি বিকজ অফ আমাদের মধ্যে শিক্ষাটা নেই, শিক্ষাটা দেওয়া হয়নি বলে। এটা পুরোপুরি গভর্নমেন্টের, মানে কি বলতো, গভর্নমেন্টের হচ্ছে পুরোপুরি রেসপন্সিবিলিটি এই জায়গাগুলোকে দেখা, এই জায়গাগুলোকে মানে প্রপারলি হচ্ছে ইমপ্লিমেন্ট করা। মানছি আমাদের দেশে হচ্ছে মানে ইসের পরিমাণ অনেক বেশি, লোকের পরিমাণ অনেক বেশি, পপুলেশন অনেকটাই বেশি, কিন্তু আমাদের মানে কি বলতো, জিনিসটা ঠিক কীভাবে কাজ করে, যতটা বেশি লোক হবে ততটা বেশি আমাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, বা ম্যানেজমেন্ট যে জিনিসটা বলা হয়। রিসেন্টলি কুম্ভ মেলা হয়েছে, জানো তো, কুম্ভ মেলা হয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে কয়েকটা, মানে গুটি কয়েক ইনসিডেন্ট বাদে, মানে অর্ধেক দেশ তো পুরোপুরি চলে গেছিলো সেখানে, তাই না, স্নান করতে গঙ্গায়। কিন্তু সেখানে একটা আগে থেকেই, 2 বছর আগে থেকেই সেখানে একটা ম্যানেজমেন্টের সিস্টেম তৈরি করা হয়েছিল, যে এতগুলো লোক কখন আসবে, কিভাবে আসবে, ঠিক আছে, কিভাবে আসবে না আসবে, কিভাবে আসবে কিভাবে যাবে, সম্পূর্ণ জিনিসটা একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রাখা হয়েছিল। যেহেতু জায়গার শর্টেজ আর কম জায়গার মধ্যে বেশি সংখ্যক লোক আসছে, তো কয়েকটা ছোটোখাটো ঘটনা অবশ্যই ঘটেছে। স্ট্যাম্পেডের ঘটনাও সেখানে দেখা গেছে, ট্রেনেও স্ট্যাম্পেডের, দিল্লিতে একটা ট্রেনের স্ট্যাম্পেড দেখা গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে ম্যানেজমেন্ট সিস্টেম যদি না থাকতো তাহলে আরও লোক মারা যেত ডেফিনেটলি। তো যতটা বেশি লোক হবে ততটা বেশি ম্যানেজমেন্ট হিসেব মতো সেখানে দেওয়া উচিত বা ইমপ্লিমেন্ট করা উচিত। তো পুলিশের যে কেসটা আছে না, এই যে মনু ভাইকে দেখালাম, পুলিশের কেসটাও ঠিক একই রকম। তো পুলিশ নিয়ে আমার একটু অন্যরকম একটু চিন্তা ভাবনা আমার মানে মধ্যে আছে। সেটা হলো যে আমাদের রিসেন্টলি একটা ডেটাও দেখছিলাম, সেখানে বলছে যে আমাদের পপুলেশন অনুযায়ী যতটা পুলিশ দরকার, ডেফিনেটলি পুলিশ ততটা নেই। পুলিশ একটা পপুলেশনে ধরো, কথার কথা বললাম, 1 লক্ষ পপুলেশন আছে, 1 লাখ পপুলেশন আছে, সেখানে পুলিশ দরকার ধরো, কথার কথা বললাম, কতগুলো বলবো, ধরো 100খানা পুলিশ দরকার 1 লাখ পপুলেশনের জন্য। কিন্তু সেখানে আছে কত? সেখানে 10 জন আছে। তো ডেফিনেটলি পুলিশদের জন্য 1 লাখ পপুলেশনকে হ্যান্ডেল করা সহজ ব্যাপার একদমই নয়। ব্যাপারটা বুঝলে তো? প্লাস এখানে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে মাইনেটা কেমন, মাইনেটা আবার সেটা নামমাত্র, নমিনাল একেবারে মাইনে, আর তাকে কাজ করতে হচ্ছে। পুলিশকে কি সত্যি কথা বলতে দেন না? আর ওটা জানা আছে, পুলিশকে সত্যি অনেক খাটতে হয়। সেই রাত 12টায় যে কোনো জায়গায় যেতে হবে, কোনো একটা জায়গায় যেতে হবে, রাত 12টায় ডিউটি দিতে হবে, তাদের 3খানা শিফটে তাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিউটিটা হয়। তো পুলিশের নেগলিজেন্স আছে ডেফিনেটলি, সেটা বলবো, কিন্তু সেখানে গভর্নমেন্ট যদি ইন্টারভেনশন করে, যদি প্রপার ম্যানেজমেন্ট করে, প্রপার নিয়োগ করে, ঠিক আছে না, প্রপার নিয়োগ যদি নিয়ে আসা হয়, নিয়োগ
রে বাংলাটা ভুলে গেলাম আমি, সরি সরি, চলো ছাড়ো, বাদ দাও। তো প্রপার যদি নিয়োগ করা হয় তাহলে দেখবে যে এই পুলিশরাও ভালো কাজ করছে, ডেফিনেটলি। অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশে হয় না। তো এই কারণগুলো, কারণ তো ডেফিনেটলি তুমিও বলবে যে আমার কাছে আরও অনেক 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 কারণ আছে, ডেফিনেটলি অনেক অনেক কারণ আছে। ভিডিওটা বানানোর উদ্দেশ্যই এটা, একটুখানি যেন শিক্ষা গ্রহণ করি এই জায়গাগুলো থেকে। দেখো আমি একটু অন্যরকম একটু ভাবার চেষ্টা করলাম, আর শেষে এটা নিয়ে একটুখানি আলোচনা করে ভিডিওটা শেষ করব যে যখন আমরা ড্রাইভ করি না, যখন আমরা ড্রাইভ করি তখন আমাদের ব্রেনের মধ্যে ঠিক কী চলে, সেই জিনিসটা নিয়ে একটুখানি রিসার্চ করেছি, সেটা নিয়ে একটু শেষে একটু কথাবার্তা বলবো তোমার সাথে। যখন আমরা ড্রাইভ করি সেটা নিয়ে আমাদের ব্রেনে কী ধরনের ঘটনা ঘটে, তো আমাদের যে পারসেপশনগুলো আছে পারসেপশনগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। আমাদের যে অ্যাটেনশনটা আছে, অ্যাটেনশনটা ফুললি আমাদের ড্রাইভিংয়ে চলে যায়, ঠিক আছে? তারপরে এই যে ডিসিশন মেকিং যে ব্যাপারটা থাকে, এই যে ডিসিশন মেকিং ব্যাপারটা থাকে, এখানেই ঘটে আসল খেলা। তোমাকে সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি। যখন ধরো পরীক্ষার আগের দিনে তুমি পড়াশোনা করছো, দারুণভাবে পড়াশোনা করছো, একেবারে আগের দিন আগুন লাগিয়ে দিয়েছো বাড়িতে, ঠিক আছে, লোকজন ছোটাছুটি করছে তোমার বাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে সেই দিনটা তুমি ফুল একেবারে ইন্টেন্স, একেবারে বলতে পারো ইন্টেন্স তুমি সেদিন পড়াশোনা করছে। এবার আমি তোমার বাড়ি চলে গেলাম আর তোমাকে আমি ডিস্টার্ব করছি গিয়ে, তোমার কেমন লাগবে বন্ধু? খুব বাজে লাগবে, ডেফিনেটলি, ডেফিনেটলি খুব বাজে লাগবে। যারা ড্রাইভার হয়, যারা ড্রাইভিং করে, তাদের ক্ষেত্রে দেখতে পারবে তুমি যে খুব ইন্টেন্সলি তারা গাড়ি চালায়, ইন্টেন্সলি একদম ফুল ফোকাস দিয়ে একেবারে গাড়ি চালাচ্ছে রাস্তায়, একটা মানে পলক ঝপকানোর তার সময় নেই, এরকম একটা ব্যাপার। তো তাকে যদি হঠাৎ করে ডিস্টার্ব করা হয়, তার মানে কি, ওই যে রাস্তার মাঝে হঠাৎ হঠাৎ করে কেউ চলে আসলো, হঠাৎ করে কোনো একটা টোটো যাচ্ছিল, হঠাৎ করে সে টার্ন নিয়ে নিল। আমার ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছিল আর কি, আমি বেঁচে গেছিলাম আর কি। টোটো হঠাৎ করে ঘুরে গেল, সে হঠাৎ করে সে সামনে দেখছে, তার মানে কি সেটা একটা ডিস্টার্ব, ডেফিনেটলি। রাস্তায় গাড়ি চলছে, রাস্তায় গাড়ি চলাকালীন তুমি ধরো তোমার হচ্ছে কাউকে মানে ওভারটেক করে যাচ্ছ, ওভারটেক করার সময় দেখা যাচ্ছে সে সাইড দিচ্ছে না বা খিস্তি দিচ্ছে, বা তোমাকে কি ওভারটেক করছে, সেখানে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়েছে। তো সেখানে ডেফিনেটলি তৈরি হবে রোড রেজ। কারণ কারণ কোনো একটা কাজ যখন আমরা করি, ফোকাসের সাথে কোনো একটা কাজ করি, আর সেখানে যদি ডিস্টার্ব করে কেউ, ডেফিনেটলি সেখানে আমাদের প্রবলেম হয়, সেখানে আমাদের সত্যিকারই আমরা ইরিটেট হয়ে যাই, আর তখনই শুরু হয়ে যায় এই রোড রেজটা, ঠিক আছে? সেই রোড রেজ বা এই যে ঝামেলা মারামারি, এগুলো অনলি বিকজ অফ এই ফোকাসের ডিস্টারবেন্সের জন্যই হয়। তো ব্রেনের মধ্যে ঠিক কীভাবে কাজটা হয় সেটা আশা করছি বুঝতে পেরেছ, ব্যাপারটা বুঝলে তো? চলো, তো এই সমস্ত জিনিস নিয়ে একটু আলোচনা করলাম বন্ধু, একটু অফ টপিক ছিল ডেফিনেটলি। তুমি একটু নিজে থেকে ভাবার চেষ্টা করো। ডেফিনেটলি বলবো, অন্যকে দোষ দেওয়ার আগে একটু সিভিক সেন্সটা নিজেরাই একটু ঠিক করি, ব্যাপারটা বুঝলে? ধরো কেউ তোমাকে এসে গালাগাল করছে রাস্তায়, চেনে না জানে না, স্পেশালি আমি দেখেছি লোকাল ট্রেনে হয় বা বাসে হয়, চেনে না জানে না, ছোট্ট একটা মাইনর ইস্যুর জন্য লেগে গেল ঝামেলা, ছোট্টখানো একটা মাইনর ইস্যুর জন্য, একটু সরে বসুন, সরে বসছে না, বা সরে বসছে ওর পছন্দ হচ্ছে না, এটা নিয়ে লেগে গেল। ওদের মানে টাইম যদি বলি, ধরো 10 মিনিটে তারা ট্রাভেল করবে একসাথে, ওই 10 মিনিটের মধ্যে তারা এমন বড় বড় ঝামেলা তৈরি করে, এত মানে বাজে একটা সিচুয়েশন তৈরি করে, সেটার ইম্প্যাক্ট আমি ডেফিনেটলি জানি তাদের মধ্যে অনেক দিন ধরেই থাকে। কেউ যদি গালাগাল করে, ডেফিনেটলি তোমার মধ্যে, মানে ধরো তোমাকে কেউ গালাগাল করছে, তো ডেফিনেটলি তোমার মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে না? ডেফিনেটলি পড়বে, যদি সাধারণ মানুষ হও। অসাধারণ হলে তো তুমিও গালাগাল করবে, বুঝতেই পারছো। তো এই যে এই যে হচ্ছে মানে ইনস্ট্যান্ট যে তোমার আমরা হঠাৎ করে রিয়াক্ট করি না, এই রিয়াকশানগুলো আমাদেরকে একটু কমাতে হবে বন্ধু। এই রিয়াকশানগুলো হঠাৎ করে আনতে দেওয়া যাবে না, তোমাকে একটু নিজের মাইন্ডটাকে একটু রিড করতে হবে, নিজেই একটুখানি জিনিসটাকে একটু ভাবো, ব্যাপারটা বুঝলে তো? হঠাৎ করে ভাববে যে এর সাথে আমি ট্রাভেল করবো মাত্র 5 মিনিট, আমি ওর সাথে কেন লড়াই করব, ব্যাপারটা বুঝলে? নিজে থেকেই সরে আসো, নিজে থেকে অ্যাডজাস্ট হয়ে যাও। তুমি শিক্ষিত, তুমি জানো, আমাদের চ্যানেলে যতজন আছো বা যতজন দেখবে, আমি 100% জানি যে তুমি শিক্ষিত। নিজের শিক্ষার মূল্যটাকে রাখবে, ঠিক আছে না? আর পাশাপাশি চেষ্টা করবে একটু স্প্রেড করার, একটু পজিটিভিটি স্প্রেড করার, ঠিক আছে? কারণ নিজের ব্যবহারটাই হলো আসল, ঠিক আছে? কেউ টাকা থেকেও সুখ আনতে পারে না, আবার কারো টাকা না থেকেও সে অনেক হ্যাপি থাকে। কারণ হ্যাপিনেসের ডেফিনেশনটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাপিনেস হ্যাপিনেস
ইজ নাথিং বাট আ প্র্যাকটিস। হ্যাপিনেসটা হলো নাথিং বাট এ প্র্যাকটিস। যদি তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি হ্যাপি থাকতে পারবে। যদি তুমি প্র্যাকটিস না করো হ্যাপি থাকার, তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি রাত্রিবেলা এসে ঘুমোতে পারবে না। এটা আমি তোমাকে বলে দিলাম, এটা লাইফ লেসন। তুমি এটা মিলিয়ে নিও একদম পদে পদে। হ্যাপিনেস ইজ আ প্র্যাকটিস। তুমি ভালো আছো সেটা তোমার মন তোমাকে বলে দেবে যে তুমি ভালো আছো। তুমি নিজেই নিজে থেকে ভাববে তুমি ভালো আছো। তাহলে বুঝলে? সো হ্যাপিনেস ইজ আ প্র্যাকটিস। এটা অটোমেটিক চলে আসবে না, ঠিক আছে? না কোনো কিছু অ্যাচিভ করে নিলে যে হঠাৎ করে হ্যাপিনেস চলে আসলো, একদমই নয় বন্ধু। দেখবে যে কিছুদিন ভালো আছো, তারপরে আবার সেই ঘুরে ফিরে ওয়ার্ক প্রেশার, হ্যাঁ, ওয়ার্ক কালচার নিয়ে তো যাই হোক সেটা নিয়ে তো আছোই। কারণ যে এটার আচ্ছা সেই জিনিসটা একটুখানি বলে দিই হ্যাঁ শেষে। আমাদের যে ইন্ডিয়ায় ওয়ার্ক কালচারটা আছে সেটা কিন্তু খুবই বাজে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে বন্ধু, তাদের একটু জিজ্ঞেস করে নিও যে ভাই কেমন কেমন চলছে, ঠিক আছে? খুব কাছের বন্ধু হলেই তোমাকে আসল কথাটা বলবে, ফেটে যাচ্ছে প্রাইভেট সেক্টর। এতটা বেশি ইন্টেন্স তাদেরকে কাজ করানো হয়। সকালবেলা 9টার সময় যাচ্ছে, রাত্রেবেলা 11টার সময় ফিরছে। এতটা বেশি কাজ করানো হয় প্রাইভেট সেক্টরে। গভর্নমেন্ট সেক্টর বলবে যে যেটা ভেবে এসেছিলাম মনে হচ্ছিল সরকারি চাকরি পেলে যেন রাজা আমি, কিন্তু সে যখন গভর্নমেন্ট চাকরি করবে তখন সে দেখবে যে তেমন কিছুই নয়, সে একজন সার্ভেন্ট। আর সে যেটাতে স্যাটিসফাইড থাকবে না সেটা হলো তার মাইনে বেসিক্যালি, গভর্নমেন্ট জবে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখন। তো যাই হোক কিছুদিন পরে আবার পে কমিশন আবার ইমপ্রুভ হবে, সেটাতে আবার বাড়বে, সেটা আলাদাই ব্যাপার স্যাপার। আর যারা আনএমপ্লয়েড তাদের তো আর কিছু বলাই নেই, তাদের জীবনে কতটা বেশি সুখের অভাব, ঠিক আছে না? তো কেউ সুখী নেই বন্ধু ইন্ডিয়ায়। আর এই কারণে সুখ নেই বলে স্ট্রেস বেশি। আর স্ট্রেস বেশি বলে বুঝতেই পারছো ইরিটেশন বেশি বলে কেউ যদি হঠাৎ করে কোনো একটা কাজের মাঝে ডিস্টার্ব করে, তো ডিস্টার্ব করলে তার ফোকাস নষ্ট হবে, আর সে কী হবে, ইরিটেট হয়ে তার সাথে ঝামেলা করবে, সেখানেই তৈরি হবে তোমার রোড রেজ। আশা করছি আমি বুঝতে পারলাম জিনিসগুলো। তো একটু নিজে থেকেও ভাবার চেষ্টা করবে, একটু ইমপ্রুভ করো, নিজের সিভিক সেন্সটাকে ইমপ্রুভ করো। কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কাউকে শেখানোর দরকার নেই, তুমি নিজেকে ইমপ্রুভ করো। চলো, তো আশা করছি ভিডিও অফ টপিকটা একটু পছন্দ হয়েছে, বা যদি পছন্দ হয় না হয় যাই হোক সেটা তো পরের কথা। তুমি এরপরেও আমি চাইবো যে তোমার এক্সপিরিয়েন্সটা একটুখানি শেয়ার করবে একটু কমেন্ট বক্সে বন্ধু, ঠিক আছে? একটু কমেন্ট বক্সে এক্সপিরিয়েন্সটা তোমার নিজের সাথে, বা তোমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে সেটাকে একটুখানি আমি চাইবো তুমি একটু শেয়ার করবে আমার সাথে, ঠিক আছে? আর অন্য কোনো টপিকে যদি ভিডিও দেখতে চাও তাহলে ডেফিনেটলি একটু কমেন্ট করে দিও। চলো আজকের ভিডিওটা এখানেই থাকছে, অ্যান্ড কন্ডোলেন্স টু অভিষেক সোয়ানকার ফ্যামিলি, ঠিক আছে? চলো আজকেরটা এখানেই, বাই।